বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান খুবই দরকার। কিন্তু স্বল্প বেতনে এই তিনটাকে একসাথে ম্যাচ বা একসাথে মিলানো আজকে দ্রব্যমূল্যের বাজারে খুবই কষ্টকর। আর সেখানে যদি আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী হই তাহলে তো এটা আরও অলিক কল্পনা। কারণ যে বেতন তাদের অন্ন রোজগার করতে গেলে, অন্ন আনতে গেলে বস্ত্রের অভাব, বস্ত্র আনতে গেলে বাসস্থানের অভাব, মানে খুব কষ্টে দিন যাপন করছে আমাদের ত্রিপুরার রাজ্যে অনিয়মিত কর্মচারীরা, সাথে সাথে চুক্তিবদ্ধ কর্মচারীও। সেই বঞ্চনার পরিপ্রেক্ষিতে, সেই বঞ্চনা দূরীকরণে ত্রিপুরা যে কর্মচারীরা আছে, অনিয়মিত কর্মচারীরা, তারা একটা মঞ্চ বা একটা সংগঠন তৈরি করেছে। সেই অনিয়মিত কর্মচারীরা বর্তমান সময়ে কী করেছে, ত্রিপুরার একসাথে একযোগে যত সংখ্যক এমএলএ আছে, অত 60 জন এমএলএ, এর মধ্যে তো মিনিস্টার আছে, তাই এমএলএ ও মিনিস্টার সবাইকে একসাথে চিঠি দিয়েছে যে আমাদের ব্যাপারটা এবারে যে বিধানসভা অধিবেশন বসবে সেখানে তোলার জন্য 10 তারিখ, আমরা জানি 10 তারিখ দুইটা বিল আসছে, একটা হলো বেতন, একটা হলো পেনশন, মানে বেতন বৃদ্ধি ও পেনশন বৃদ্ধির বিল আসছে, সে বিষয়ে আসছি। কিন্তু অনিয়মিত কর্মচারী পিছিয়ে যাবে কেন? তাদের কি বেতনের দরকার নেই? তাদের কি পেনশনের দরকার নেই? বেতন আর পেনশন কি শুধুমাত্র কি সরকারি যারা নিয়মিত কর্মচারী কিংবা যারা মন্ত্রী এমএলএ শুধু তাদের জন্য? অনিয়মিত কর্মচারী কি রাজ্যের যে সরকার তার উন্নয়নে কাজ করে না? অনিয়মিত কর্মচারী কি আর বসে বসে বেতন নিচ্ছে, অল্প বেতন নিচ্ছে, সমকাজ করছে, তারপরেও কেন বঞ্চিত হবে? সেটা তো ছিল না আগে। বর্তমান সময়ে কেন? সেন্ট্রাল স্টেটে তো সেম সরকার। বর্তমান সময়ে ত্রিপুরায় অনিয়মিত কর্মচারী ইস্যুটা অনেকটা বড় হাইলাইট, অনেকটা বড় ইস্যু। এতদিন অনিয়মিত কর্মচারী বিষয়ে এত ভাবতে সরকারকে বাধ্য করেনি কেউ, বর্তমান সরকারকে অনিয়মিত কর্মচারী হিসেবে ভাবতে বাধ্য করেছে। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে কি, অনিয়মিত কর্মচারীরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনিয়মিত কর্মচারীরা আছে, তারা আগে স্টেপ বাই স্টেপ ছোটো আন্দোলন করতো। কিন্তু যখন সমস্ত অনিয়মিত কর্মচারীরা মিলে একটা সংগঠন তৈরি করে, সেই সংগঠন তৈরি করার ফলে বা সেই যে বঞ্চনার প্রতিকার চাওয়ার ফলে সবাই একত্রিত হয়ে 4 তারিখে গণ অবস্থান। কেউ কি ভুলবে? এত সংখ্যক অনিয়মিত কর্মচারী 3 থেকে 4 ঘন্টা একসাথে গণ অবস্থান, সামনের সাথে তো আরও তো গণ অবস্থান আছে, আরও তো আন্দোলন আছে, সেটা কি গভর্নমেন্ট মানে চুপ করে বসে থাকতে পারবে? গভর্নমেন্ট মানে বর্তমানে নড়ে চড়ে বসেছে অনিয়মিত কর্মচারী ইস্যুটা। এর মধ্যে 7 জন বিধায়ক ও এমএলএকে একসাথে চিঠি দেওয়ার মানে বা তারতম্যটা হলো, সমস্ত বিধায়কের কাছে চিঠি কী দেওয়া হয়েছে সেটাও তো দেখার বিষয় আছে। চিঠি দেওয়া হয়েছে এবার যে 10 তারিখ যে বিধানসভা অধিবেশন বসছে আগামীকাল থেকে, সেই বিধানসভা অধিবেশনে যাতে অনিয়মিত কর্মচারী ইস্যুটা তোলা হয়, যাতে অনিয়মিত কর্মচারী ইস্যুটা যাতে হাইলাইট থাকে, সমস্ত বিধায়করা তাই এটা জানান দিয়েছে। তাই সমস্ত বিধায়কের কাছে চিঠি গিয়েছে। সমস্ত বিধায়করা জিনিসটা নিয়ে এখন কী চিন্তা ভাবনা করছে সেটা সবচেয়ে বড় বিষয়। এখানে বিরোধী বিধায়ক আছে, সরকার পক্ষের বিধায়ক আছে, আইপিএফটি বা মথার বিধায়ক আছে। এখন বুট তো সবারই প্রয়োজন, তাই অনিয়মিত কর্মচারী বুটটা কেন আমরা নেব না? তাই তাদের বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। এখন অনিয়মিত কর্মচারীরা প্রথমত 60 জন যে এমএলএ আছে, বিশ্বজিৎ দেববর্মন 1 নম্বর থেকে শুরু করে রতনলাল নয়ন সরকার, সুদীপ সরকার, রতন চক্রবর্তী, সমস্ত সম্মানিত এমএলএ যারা আছে 60টা বিধানসভা কেন্দ্রের, আইএনসি হোক, বিজেপি হোক, সিপিআইএম হোক, ত্রিপুরা জনতা পার্টি হোক, কিংবা আমাদের জুলাই বাড়ির আইপিএফটি হোক, সবাইকেই চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করেছে যে এবারে বিধানসভা অধিবেশন বসছে 10 থেকে 15 জানুয়ারি বিধানসভা অধিবেশন। এই বিধানসভা অধিবেশনে যাতে ত্রিপুরা অনিয়মিত কর্মচারীদের যে নিয়মিতকরণ কিংবা সমকাজের যে সমবেতন, সেই ইস্যুটা যাতে তুলে ধরা হয়। এবং 2018 সালের পূর্বে ত্রিপুরা অনিয়মিত কর্মচারীদের যে নিয়মিতকরণ করার একটা রুলস রেগুলেশন ছিল, যে 10 বছর যদি কোনো অনিয়মিত কর্মচারী একসাথে সরকারি দপ্তরে কাজ করে তাকে নিয়মিতকরণ সুযোগ দেওয়া হবে। 2003 সালের আগে হলে তো ডাইরেক্ট নিয়মিতকরণ, 2003 সালে পরে চাকরি পেয়েছে এমনও অনেক অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ হয়েছে। তাহলে আমরা কেন হব না? সেই বিষয়ে যেন সরকারকে বা সে বিষয়ের জন্য বিধানসভায় তুলে ধরা হয় যে আগে যে নিয়মটা, যেটা 2018 সালে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর ক্যান্সেল বা বাতিল করে দেওয়া হয়েছিল, যে 10 বছরের নিয়মিতকরণ করা হবে না, সেই অর্ডারটা যেন স্থগিত রাখা হয়। এবং আগে যেভাবে চলতো, অর্থাৎ বিগত কমিউনিস্ট বা বামপন সময়ে অনিয়মিত কর্মচারীদের রেগুলেশন যে রুলসটা ছিল, এটা যাতে পুনরায় আনা হয়। ভাবতে অবাক লাগে, আগে একটা রুলস অলরেডি ছিল অনিয়মিত কর্মচারীদের পক্ষে, সেটা গভর্নমেন্ট এসে তুলে দিল। এটা কি বর্তমান সরকার কি অনিয়মিত কর্মচারীদের পক্ষে বলা যায়? আগে ছিল 3 বেলা অন্ন জোগাড় করা সম্ভব হতো, এসে বললো 3 বেলা অন্ন খাওয়া যাবে না, আর্থিক ক্রাইসিস, 2 বেলা খাও। কদিন পরে এসে বলবে 1 বেলা। এটা কি সম্ভব?
মুখে এক, কাগজপত্র এক, মুখে আসলেই নিয়মিতকরণ করে দেব, সমস্ত কর্মচারীদের ফিক্সড পে তুলে দেব। আসার পর আগে যে রুলসটা ছিল সেটাও তুলে দেওয়া হলো। আসার আগে তোমরা ভাত খাবে, ডাল ভাত কেন খাবে? তোমাদের পনির খাও, মাছ খাও, মাংস খাও, ডিম খাও। আসার পরে ডাল নেই, শুধু ভাত লবণ দিয়ে খাও। এটা কি সম্ভব? হ্যাঁ, এটাই হচ্ছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারীদের সাথে। কেন এটা হচ্ছে সেটাও আমরা দেখছি। কারণ এখানে ভিশন ডকুমেন্টের 10 নম্বর পয়েন্ট কী ছিল 2018 ভিশন ডকুমেন্টের? রেগুলারাইজ অল কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়ি, যেখানে অনিয়মিত বা কন্ট্রাকচুয়াল যে গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদের রেগুলেশন করার জন্য মানে করা হবে একটা প্রতিশ্রুতি ছিল। মেন তো 10টা প্রতিশ্রুতি ছিল, যার মধ্যে 1 এমপ্লয়মেন্ট অপরচুনিটি, প্রতি করে একটা কর্মসংস্থান, ফ্রি এডুকেশন, প্রত্যেক মহিলাকে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত ফ্রিতে এডুকেশন দেওয়া হবে, 7 পে কমিশন দেওয়া হবে, ফ্রি স্মার্টফোন দেওয়া হবে, মিনিমাম ওয়েজেস 340, ভাতা 2000 টাকা করা হবে, জুসবিলি চিট ফান্ডের মানে ইনকোয়ারি করা হবে, তারপর সবাইকে ইট বা পাকা বাড়ির ব্যবস্থা করা হবে, হেলথ ইন্স্যুরেন্স করা হবে বিপিএল হোল্ডারদের, প্রত্যেকটা বাড়িতে জলের ব্যবস্থা করা হবে এবং অনিয়মিত কর্মচারীদের বা চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে। এটা ছিল ভিশন ডকুমেন্টের মেইন 10টা টার্গেট পয়েন্ট, মেইন 10টা পয়েন্ট। সেখানে কিন্তু অনিয়মিত কর্মচারীদের পক্ষে একটা পয়েন্ট ছিল। মানে কি? অনিয়মিত কর্মচারীরা বঞ্চনা হচ্ছে, সেই বঞ্চনা যাতে না হয় তাই আমরাকে বুদ্ধ, আমরা এসে তোমাদের বঞ্চনা দূর করব, সেই ছিল গল্পটা। কিন্তু আসার পর আগে যতটুকু পাওয়া যেত সেটাও কেটে নেওয়া হলো, কারণ আমরা করব না। কেন, কী বলে কেটে নেওয়া হয়েছে সেটাও আমরা দেখব। বলা হয়েছিল আমাদের অনিয়মিত কর্মচারীদের পেজ ওয়াইজ রেগুলেশন করবে অল কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়ার্কিং ইন দ্য স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্টের যত সংখ্যক কন্ট্রাকচুয়াল অনিয়মিত কর্মচারীরা আছে বা চুক্তিবদ্ধ কর্মচারীরা আছে তাদের পেজ ওয়াইজ দাপে দাপে রেগুলেশন করা হবে। আমরা ধরে নিয়েছি দাপে দাপে করা হবে, 2018 সালে সবাইকে একটু করা সম্ভব নয়। ফিনান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে, হয়তো 18 কিছু করবে, 19 কিছু করবে, 20 কিছু করবে, 21 কিছু করবে, 22 কিছু করবে, 23 কিছু করবে। মানে আস্তে আস্তে সবটা প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই মানে সিনিয়রিটি দেখে দেখে, যারা যে আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সিনিয়রিটি দেখে দেখে সবাইকে ধীরে ধীরে রেগুলেশন করা হবে। এটা খুশির খবর, খুশির বার্তা, চারোদিকে খুশির হাওয়া, খুশির আকাশে বাতাসে সেই খুশির হাওয়াতে বুটটা ঠিক জায়গাতে বললো। কিন্তু আসার পর কি করেছে? আসার পর হয়েছে এই কেসটা। এটা হয়েছে আসার পরের মানে মেইন চিত্রটা, মেইন মেমোরা, মেইন মেইন ছবিটা কি? রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে এঙ্গেজমেন্ট ডিআরডব্লিউ ক্যাজুয়াল অনটেনশন ওয়ার্কার গভর্নমেন্ট অফিসে স্টেট গভর্নমেন্ট উইদাউট কনকারেন্স অন দ্য ফিনান্স ডিপার্টমেন্ট। ডিআরডব্লিউ তো বর্তমানে নিয়োগ হয়ই না, সেটা বড় কথা নয়। এখানে বলা হয়েছে ইন দ্যাট মেমোরেন্ডাম, দেখো এখানে একটা মেমোরেন্ডাম দেওয়া আছে F10-2 ফিনান্স 2008, 21/1/2009 তৎকালীন সরকার সময় এই মেমোরেন্ডামটা ছিল। সেখানে 10 বছরের গল্পটা ছিল, 10 বছর চাকরি করবে রেগুলেশন ছিল। এখানে বলা হয়েছে ইন দিস মেমোরেন্ডাম, উর্ফে যে মেমোরেন্ডাম, সেখানে বলা হয়েছিল ডিআরডব্লিউ ক্যাজুয়াল ওয়ার্কার যারা ফুল টাইম বেসিসে কাজ করে বিভিন্ন ডিপার্টমেন্টে বা পার্মানেন্ট লেবারার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, হোমগার্ড, টিচার ওয়ার্কার এঙ্গেজ ইন সর্বশিক্ষা অ্যান্ড আদার স্কিম। এখানে বলা হয়েছে প্রোগ্রাম টু বি রেগুলারাইজ দ্য নেক্সট ডেট অফ কম্পিটিশন 10 years। সেখানে কী ছিল, রুলসটা কী ছিল? অনেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স কাজ করে, অনেকে হেল্পারের কাজ করে, সর্বশিক্ষা শিক্ষকের কাজ করে, হোমগার্ডের কাজ করে, টিচারের কাজ করে, পার্ট টাইম ওয়ার্কের কাজ করে, তারপর পার্মানেন্ট লেবারের কাজ করে, ডিআরডব্লিউ কাজ করে। তাদের কি বলা হয়েছিল? রেগুলেশন মানে আফটার 10 years ব্যাপারে বিষয়টা বলা হয়েছিল। ঠিক আছে, এরপরে আসছে ডিআরডব্লিউ কেজিএল কন্টিনজেন্ট ওয়ার্কার, যারা 2003 আগের যারা ফিনান্সিয়াল কর্পোরেশন আছে তাদের রেগুলেশন করা হবে 10 বছর হওয়ার পরে। যদিও 2003 পরেও যারা জয়েন করেছে তারাও অনেকে রেগুলেশন হয়েছে, সেটা ছিল। দুইটা রুলস বুঝে গিয়েছে। 4 নম্বরে কি বলা হয়েছে? দ্য পলিসি ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য রেগুলেশন অফ ডিআরডব্লিউ ক্যাজুয়াল কন্টিনজেন্ট ওয়ার্কার আফটার 10 years অফ দ্য সার্ভিস রিভিউ অ্যান্ড কি বলা হচ্ছে? 10 বছর পর নিয়মিতকরণ যে করার রুলসটা ছিল সেটা রিভিউ করা হবে। আর বর্তমান যে রুলসটা এটা উইথড্র করা হয়েছে ভবিষ্যতের জন্য। অর্থাৎ বর্তমানে 10 বছর পরে যে নিয়মিতকরণের রুলসটা সেটা আমরা উইথড্র করে নিলাম। আমরা নতুন করে রুলস, নতুন করে কমিটি পাঠাবো, নতুন করে রুলস তৈরি করবো। এটা 2018 গল্প, 2024-25 এসে গেল, 7 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো নতুন রুলস আসলো না। সেটাও কিন্তু বিধানসভায় উঠবে, কারণ বিধায়কদের তো চিঠি দেওয়া হয়েছে যে আমাদের ব্যাপারে দেখাশোনা করার জন্য। এখানে চিঠিতে তো এটাও বলা আছে 2018 সালে প্রতিশ্রুতি কী ছিল, চিঠিতে এটাও বলা আছে 2018 সালে পরে এসে 10 বছর নিয়মিতকরণ রুলসটা কেন তুলে দেওয়া হয়, সেই রুলসটা যাতে আবার ফিরিয়ে আনা হয়। এরপর যারা অনিয়মিত কর্মচারীরা
রিটায়ারমেন্টে যাচ্ছে তাতে এককালীন 10 লাখ টাকার ব্যবস্থা করে, সেই গল্পটাও কিন্তু ছিল। কিন্তু গভর্নমেন্টের পথেই হাঁটছে, সরকারের পথেই হাঁটছে। অনিয়মিত কর্মচারীদের কোনো গুরুত্ব দিতে আমরা দেখছি না গভর্নমেন্টকে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু জিনিসটা কিন্তু অন্যরকম, জল কিন্তু নিচের থেকে উপর দিকেও গড়াতে পারে। তা অনিয়মিত কর্মচারীরা বুঝিয়ে দিচ্ছে যে আমরা আছি বলেই সরকার আছে, আমরা আছি বলেই সরকার উন্নয়নমূলক কার্যক্রম চলছে। এখন অনিয়মিত কর্মচারীরা কোথায় নেই? এসডিএম অফিসে আছে, বিডিও অফিসে আছে, ইলেকট্রিক অফিসে আছে, এগ্রিকালচার অফিসে আছে, কোথায় নেই? ফরেস্ট অফিসে আছে, স্বাস্থ্য দপ্তরে আছে। তাছাড়া আমাদের অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে, এগ্রিকালচার থেকে শুরু করে, হর্টিকালচার থেকে শুরু করে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে, ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে শুরু করে, অর্থ দপ্তর থেকে শুরু করে, কোন ডিপার্টমেন্টে অনিয়মিত কর্মচারী নেই? সমস্ত ডিপার্টমেন্টেই তো আছে অনিয়মিত কর্মচারী। অনিয়মিত কর্মচারীরা কি দপ্তরগুলো চলবে? কাজ কি করতে হবে? সমকাজ ডিউটি 10টায় শুরু হবে, 5:30। এটা তো অফিস টাইম, এর থেকে বেশিও কাজ করতে হয়। একজন গ্রুপ সি ক্যাটাগরি এমপ্লয়ি কত বেতন পাবে? 2000 যদি 5-4 জয়েন করে থাকে, বর্তমান সে ওনার বেতন হয়ে যাবে 50,000 টাকা, 60,000 টাকা। অনিয়মিত কর্মচারী কত পাচ্ছে? 8 থেকে 10,000 টাকা। কাজ কি করতে হচ্ছে? সেম টু সেম কাজ, সেম টু সেম ওয়ার্ক। মানে এখানে কি বঞ্চনা? সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে সমকাজের সমবেতন, এখানে কি সমকাজের সমবেতন কার্যকর হচ্ছে? অর্থাৎ সেম কাজেই করব, কিন্তু বেতন আলাদা আলাদা। প্রাইভেট সেক্টরে কি এটা সম্ভব হতো? গভর্নমেন্ট সেক্টর বলেই কি সেটা হচ্ছে? মানে আমাদের বঞ্চনা, আমাদের জন্য কি আলাদা কোনো রুলস রেগুলেশন নেই? একটা বাজার যখন তৈরি হয়, আমরা যদি আগরতলা মেইন বাজারই ধরি, মহারাজগঞ্জ বা গোলবাজারের কথাই বলি, সেখানে কি নিয়মিত কর্মচারীদের জন্য আলাদা বাজার আছে আর অনিয়মিত কর্মচারীর জন্য আলাদা বাজার আছে? নেই তো। নিয়মিত কর্মচারীরা যেসব বাজার থেকে আপেল কিনবে, যেসব বাজার থেকে আপেল 120 থেকে 140 টাকা কিলো কিনবে, অনিয়মিত কর্মচারীরা বেতন কম পড়লে কি 60 টাকায় পেয়ে যাবে, 70 টাকায় পেয়ে যাবে? যেখানে পনির কিনবে, আমরা বাদই দিলাম, যেখানে ডাল কিনবে, অনিয়মিত কর্মচারীদের কি 50 টাকা কেজি ডাল আলাদা মার্কেট আছে? নাকি চাল 15 টাকা কেজি আলাদা কোনো মার্কেট আছে? সেই তো 40, 30, 50 টাকাতে কিনতে হচ্ছে নাকি? তাহলে বাজার যেহেতু নিয়মিত অনিয়মিত কর্মচারীর জন্য সেম, কাজও যেহেতু নিয়মিত অনিয়মিত কর্মচারী সেম করছে, তাহলে বেতনের জন্য কিন্তু আলাদা। অর্থাৎ একটা অনিয়মিত কর্মচারীর দুর্ভাগ্যটা কোথায় দেখো? আশা ভরসা অনেকেই ছিল, আশা ভরসা ফুলফিল হচ্ছে না, তাই কি করছে? হাইকোর্টে অনেকে যাচ্ছে। এখন যে রাস্তা, হাইকোর্টে যাওয়ার যে রাস্তা, সেটা কি আর খোলা আছে? তুমি হাইকোর্টে যাবে, কেস করবে যে আমি 2003 বা 2002 থেকে বা 2010 থেকে কাজ করে আছি, আমাদের নিয়মিতকরণ করা হচ্ছে না। কেন? আমরা আমরা তো সমকাজ করছি, সমবেতন পাচ্ছি না কেন? হাইকোর্ট কি বলবে? এমন কি কোনো রুলস রেগুলেশন আছে তোমাদের সরকারের? রুলস রেগুলেশন নাই তো, ডিসমিস। হাইকোর্ট থেকে কেস ডিসমিস কেন? ওই 2018 সালে যে রুলসটা ছিল সেটাই তো উইথড্র করে দেওয়া হয়েছে, অর্থাৎ গোড়াতেই ভেঙে দেওয়া হয়েছে। এখন কেস করে কোনো লাভ হচ্ছে না। এটা মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় মনে জানেন যে বিষয়টা, যে এখন আর কেস করে কোনো বেনিফিট হচ্ছে না, সেই দাবি আর এখন কেউ শুনতে রাজি নয়। হাইকোর্টও এখন আর আমাদের পক্ষে কথা বলতে কেমনে বলবে? কোনো রুলস রেগুলেশন থাকলে তো হাইকোর্ট বলতে কথা বলবে। আইন তো হাইকোর্ট দেখে, হাইকোর্ট আইন মানছে কিনা দেখে, কিন্তু আইনটা তৈরি হয়তো বিধানসভায়, লোকসভায়, রাজ্যসভায়। সেখানে তো আইন এমনভাবেই পাস করা আছে যে আমাদের শুরুতেই গুড়া ভেঙে দিয়েছে। তাহলে সেই প্রতিশ্রুতি যেটা দিয়েছিল সেটা কি, আর আসার পর কি পালন করেছে সেটাও দেখার বিষয়। এখন সবাই বুঝে গেছে, এখন আর ঘরে বসে আর ডেমো দিচ্ছি করলে চলবে না, এখন পথে নামতে হবে, আন্দোলন নামতে হবে। তাই অনিয়মিত কর্মচারী ধীরে ধীরে এখন আন্দোলনে নামছে, আন্দোলনের পথ অগ্রসর করছে, যাতে ফিউচারে কিছু বেনিফিট পাওয়া যায়, ফিউচারে যাতে আমার ছেলেমেয়েরা চলতে পারে। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের বাজারে পুজো আসলে অনেকে পুজোর বোনাসটা পর্যন্ত পাচ্ছে না, পুজোর অ্যাডভান্সটা পর্যন্ত পাচ্ছে না। পুজো আসলে স্বল্প বেতনে পুজোর ড্রেস কিনবো না খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করব? মাসের যে বেতন সেদিক দিয়ে ভালো পরিমাণ যে 4টা খাওয়া যাবে, ইচ্ছে করলে যে একটু ভালো খাবার খাওয়া যাবে, কি সম্ভব? ডাল ভাত খেয়ে কোনোরকমে কষ্ট করে চলতে হচ্ছে। তারপর আছে আবার আমাদের গাড়ি ভাড়া, আমাদের নিজস্ব যে খরচ, সেটাকে চালাবে। পাম্প অপারেটররা 7,000 টাকা বেতনে কাজ করছে, গাড়ি ভাড়া কত? 1,000 টাকা ধরে নিলাম, 6,000 টাকারও থাকে। 6,000 টাকা দিয়ে কী কিনবে? চাল ডাল কিনবে, তো ফ্যামিলি চলতে পারবে? ওষুধপত্র কোথায়? নিজের ছেলে মেয়ের পড়াশোনা কোথায়? মা বাবার চিকিৎসা ওষুধপত্র কোথায়? নিজের চিকিৎসা ওষুধপত্র কোথায়? ড্রেস কোথায়? পোশাক কোথায়? কোথায় থেকে আসবে? তারপর আছে আউটসোর্সিং কর্মী, রেগা কর্মী, তারপর আছে আমাদের বনমিত্র ভাই বোনরা, ফরেস্ট গার্ডের যে পার্মানেন্ট লেবারের ভাই বোনরা আছে, তারপর মিড ডে মিল ওয়ার্কাররা আছে, আশাকর্মীরা আছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পাররা আছে। তারা কোথায় যাবে?
সর্বশেষ শিক্ষকরা তো কেস করেও কেস পাচ্ছে না, অঙ্গনওয়াড়ি কর্মীরা কেস করেও কেস পাচ্ছে না, স্বাস্থ্য দপ্তর ডিআরডব্লিউ কর্মীরা কেস করে গভর্নমেন্ট দিচ্ছে না। দেওয়ার মানসিকতা রাখতে হবে তো। অর্থাৎ মুখে প্রতিশ্রুতির উপর যদি আমরা ইন ফিউচার বিশ্বাস করি, তাহলে আমরা ব্যাপতার, আমরা কি বলবো, আমরা ঘাতেই নিজেকে প্রকাশ বলে সম্বোধন করবো নাকি? কি প্রতিশ্রুতিটা না ছিল, বাস্তব কি না হলো, সেই দিনটাকে কেউ ভুলুক বা না ভুলুক, ত্রিপুরা অনিয়মিত কর্মচারীরা ভুলবে না যে আমরা প্রতিশ্রুতি কি ছিল, বাস্তবে কি হলো। দেখা যাক, এখন একটা পজিটিভ থিঙ্কিং তো আসছে। দুঃখ তো আমরা অনেক কেঁদেছি, দুঃখে আমরা অনেক কষ্ট পেয়েছি, স্বল্প বেতনে অনেক কষ্ট করে পরিবার জীবনযাপন করেছি, কিন্তু এখন তো একটা গ্রিন সিগন্যাল তো পেয়েছি, এখন একটা তো রাস্তা আছে, একটা তো পথ খোলা আছে নিজের বক্তব্যটা প্রকাশ করার জন্য। সেটা হলো ত্রিপুরা যে অনিয়মিত কর্মচারী মঞ্চ তৈরি হচ্ছে, যেটা পরিচালনা বা যেটা শুরু করার যে মেন নায়ক, ইনি হলো মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায়, এবং উনার হাত ধরে ত্রিপুরার প্রচুর সংখ্যক কর্মচারীরা নিজের বঞ্চনার অবসান ঘটিয়েছে, বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাই সেই যে মঞ্চটা, সেই মঞ্চ থেকে প্রত্যেকটা এমএলএ, বিধায়ককে এবং মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে এবারে বিধানসভায়, যাতে অনিয়মিত কর্মচারীর বিষয়টা তুলে দেওয়া হয়। আন্দোলন করা হয়েছে, কনভোকেশন করা হয়েছে, গণ অবস্থান করা হয়েছে। ইন ফিউচার বড় বড় আন্দোলন হবে। অর্থাৎ নিজের লড়াই নিজেই চালিয়ে যেতে হবে। এখন অনেকে কোশ্চেন জাগতে পারে, আমি যদি এই আন্দোলনে বা এই মঞ্চে যোগ হই, আমি কি সরকার বিরোধী? আমি বলবো, সরকার বিরোধী কোনো কাজ হয় না। নিজের বাঁচার তাগিদে কাজ করতে হবে, নিজের পরিবারের তাগিদে পথে নামতে হবে। বঞ্চনাটা কার হচ্ছে? বঞ্চনাটা আমার হচ্ছে। লড়াইটা কার? লড়াইটা আমার। তাই লড়াইটা আমারই লড়তে হবে, নিজের পেটের তাগিদে, নিজের ছেলে মেয়ের তাগিদে, নিজের পরিবারের তাগিদে, যাতে আমার ফিউচারটা সিকিউর, সেটাই দেখতে হবে। তোমার বয়স 55, আমাদের বয়স 60, 40, 50, 60 বছর রিটায়ারমেন্টে যাবে। গ্র্যাজুইটি কি আছে আমাদের? লিভ স্যালারি কি আছে আমাদের? ঘর ভাড়া কি আমরা পাই? মেডিকেল অ্যালাউন্স কি পাই? আমাদের কি শরীর খারাপ হয় না? আমরা কি ডিএ পাই? পর্যাপ্ত পরিমাণ ডিএ পাই? আমাদের কি দ্রব্যমূল্যে মুদ্রাস্ফীতি কি আমাদের নেই? আমরা কি সিএ পাই? কুফ ইন্স্যুরেন্স আমাদের আছে? আমাদের কি প্রভিডেন্ট ফান্ড আছে? আমাদের কি পেনশন আছে? তো 60 বছর বয়সে তুমি কি নিয়ে বাড়িতে ফিরবে? শূন্য, শূন্য। একজন নিয়মিত কর্মচারী 60 বছর পরে বাড়িতে ফিরলে গ্র্যাজুইটি পাবে 5-10 লাখ টাকা, তারপরে লিভ স্যালারি পাবে 300 দিন মিনিমাম, ম্যাক্সিমাম 300 দিন, ধরে নাও এখানে 3-4 লাখ টাকা। প্রভিডেন্ট ফান্ডে টাকা আছে, পেনশন আছে, গ্রুপ ইন্স্যুরেন্সে যদি বলি সেটা যদি থাকে, সেটা কত কি, তারপরে তো আছেই অনেক কিছু, কিন্তু আমরা কি পাবো? শূন্য। কি 60 বছর পরে কি আবার পথে নামতে হবে রোজগারের জন্য? আবার কাস্তে বা আবার ইট বালু পাথরের কাজ করতে হবে? নাকি রিক্সা কিনতে হবে? অটো কিনেও তো টাকা লাগবে নাকি? নাকি বিজনেস করতেও তো টাকা লাগবে? কি হবে আমাদের জীবনটা? তাই এখনই প্রতিবাদ করা উচিত। যদি কিছু পাওয়া যায়, নিয়মিতকরণ না করা হোক, অ্যাটলিস্ট যাতে সমকাজে সমবেতনটা যাতে চালু করা হয়, সেটাই সবচেয়ে বড় দাবি। এখন আমরা দেখবো, আগামীকাল থেকে বিধানসভা শুরু হচ্ছে, 15 তারিখ পর্যন্ত বিধানসভা চলবে। আমরা এইবারে বিধানসভায় একটা বড় আশা করছি, অনিয়মিত কর্মচারীদের নিয়ে বড় একটা হন্ডগোল, বড় একটা সিদ্ধান্ত কিছু একটা হবে। কারণ প্রতিশ্রুতি সেরকমই ছিল, বাস্তবায়ন কতটুকু এগিয়েছে সেটাও আমরা জানি। তাই আশা করছি এবারে বিধানসভায় নতুন কিছু একটা আমরা দেখতে পাবো। বি পজিটিভ, না হলে 15 তারিখের পর্যন্ত আমাদের নেক্সট মুভমেন্ট করতেই হবে। আমরা ভালো থাকতে হলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, আমাদের পরিবারের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, সবার ফিউচারের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আশা করি সবার সামনে আপকামিং যে ভবিষ্যৎটা অনেকটা সুখবর হবে, অনেকটা শান্তির হবে, এবং আমাদের যে ন্যায্য পাওনা সেটা অবশ্যই সরকার থেকে মিটিয়ে দেওয়া হবে, সেটাই আমরা আশা করছি। কিন্তু আমাদের চাপ বা প্রেশার বা ক্রিয়েট করতে হবে, যাতে সরকার বাধ্য হয় আমাদের বিষয়ে চিন্তা করার জন্য। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।